বেশ। এরপর ইরফান নিজের ওয়ালেট বের করে দুটো কার্ড বের করে সেন্টার টেবিলের উপরে রাখে। খুলে দেয় 3 লাখ টাকা মূল্যের হাতের ঘড়িটা। ওয়ালেট থেকে নগদ অর্থ বের করতে নিলে সামিন বলল, ওটা তোমার স্যালারি সম্ভবত, রাখতে পারো। ইলহাম পাশ থেকে বলে, এখন বেরিয়ে যা, চাকরিটা কেড়ে নিচ্ছি না, কারণ তুই নিজের যোগ্যতায় বেঁচিস। ইরফান ঘুরে ঘুরে সবাইকে এক পলক দেখলো। সবাই স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, কেউ ওর দিকে তাকায় না, ঋতুও না। ইসমাম বলে ওঠে, মেজো ভাইয়া, ও এত রাতে কোথায় যাবে? ইরফান আর কিছু বলে না। সামিন বলে, সাবধানে থেকো, সময় মাত্র কয়েকটা দিন। মঙ্গলবারের আগে সবটা সামলে দেখাও, যেভাবে বলেছি ঠিক সেভাবে। ঠিক রাত 12:30টার সময় ইরফান 15,000 নগদ এবং আরো 19,000 অ্যাকাউন্টে নিয়ে একটা মোটামুটি মানের আবাসিক হোটেলে উঠল। এই হোটেলটা তাদের ছিল, পরে বিক্রি করে দিয়েছিল। টাকার পরিমাণ খুবই কম। 2 মাসের স্যালারি ইরফান 2 হাতে খরচ করেছে। তার সেভিংস ছিল না বললেই চলে। নিজের স্যালারি থেকে এই টাকাগুলো তার আগামী কয়েকদিনের খরচ। বাড়ি থেকে বেরোনোর সময় ইরফান নিজের অতি প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছে মাত্র। এছাড়া সে খালি পুরোপুরি। অত রাতেও প্রণমীকে জেগে থাকতে দেখে প্রেরণা এগিয়ে যায়। মিস জেনি ঘুমিয়েছে। প্রণমী নিজের বিছানায় চুপচাপ বসেছিল। প্রেরণা ডাকলো, ঘুম আসছে না প্রণব? এই তো আপু, ঘুমাবো। মাথায় ঠান্ডা তেল লাগিয়ে দিব? 2 বোন মিলে ড্রয়িং রুমের বাতি জ্বেলে বসলো। প্রণমীর নির্লিপ্ততা দেখে প্রেরণায় বলে, তোর কি মনের মধ্যে দ্বিধা আছে প্রণব? চমকে উঠে প্রণমী বলে, কেন আপু? এই যে যত যাই হোক, কবুল বলেছিস, স্বামীর প্রতি অদৃশ্য এক টান অনুভব করতেই পারিস অলৌকিকভাবে। প্রণমী বলে, কি যে বলো না আপু। প্রেরণা হাসে বোনকে আগলে নিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে প্রণব, খুব ভালোভাবে বিয়ে দেব তোর একটা ভদ্রলোকের কাছে। আমি বিয়ে করব না, এছাড়া তোমরা যা ভালো মনে করো। প্রেরণা প্রণমীর চুলে বিনুনি কাটে। প্রণমী বলে, আচ্ছা আপু, উনি কি ডিভোর্স দেবেন? দেবে না কেন? সবাই বললো তো দেবে, তুই চিন্তা করিস না, একেবারে সব মিটমাট করব। যা ঘুমা। দুপুর থেকে অস্থির হয়ে আছে ঋতুর মনটা, কিন্তু সে নিজেকে সামলে রেখেছে। স্বামী ভাসুরের মুখের দিকে তাকিয়ে আছে শুধু। ছেলের জন্য বুক পুড়লেও তার আজ কাউকে পেতে দিচ্ছে না। ইরফান অফিসে গিয়েছিল আজ যথাসময়, অফিস করেছে চুপচাপ। বাবা চাচার সাথে দেখাও হয়েছে, ইহানের সাথেও দেখা হয়েছে। ইহান একটা কাজে অফিসে গিয়েছিল, স্বাভাবিক কথাবার্তা হয়নি অফিসিয়াল বিষয় ছাড়া। দুপুরে ইরফান খেয়েছে একটা রেস্তোরাঁয়। মির্জাবাড়ির লোকগুলো খেয়েছে নামমাত্র। রান্না হয়েছিল নিরামিষ তরকারি, কারো মন ভালো নেই তাই। অফিস শেষ করে ইরফান ছুটে চলে যায় ছায়ানটে। ওই দিন বিকেলে তার দৃষ্টি খুঁজছে প্রণমীকে। ওস্তাদজি ইরফানকে দেখতে পেয়েই বলল, তুমি নিয়মিত আসো না যে ইরফান, কোনো অসুবিধা? ইরফান ওসবের জবাব না দিয়ে বলে, তাড়াহুড়ো লাগিয়ে বলে, ওস্তাদজি, আমি একটু প্রণবীর সাথে কথা বলতে চাই। প্রণবীর কপালে ভাঁজ পড়ে। ইরফান মিস জেনির দিকে তাকিয়ে ভীষণ নম্র স্বরে বলে, মিস জেনি, প্লিজ, আর আসবো না আমি ছায়ানটে, আজ কথা বলতে হবে আমার। মিস জেনি ইরফানের অনুরোধ ফেলতে পারে না। প্রণমীকে বলে, মামুনি একটু শোনো, কি বলতে চায়, আমি বাইরে আছি। প্রণমীর রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে, কিন্তু সে বুঝতে দেয়নি। ইরফান তার মুখোমুখি বসা। আবারও ধীর স্থির ভাবে বলল, আমি তোমার থেকে একটু সময় চাচ্ছি প্রণব। খুবই শান্ত স্বর, নেই কোনো জেদ। প্রণমী তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আপনি ভাবলেন কি করে এটা হবে? মানে এটা কি ইরফান মির্জা? আমি আপনার সাথে নরম হয়ে এতদিন কথা বলেছি দেখে ভেবে নিচ্ছেন আমার কাছে এই বিয়েটার অস্তিত্ব আছে? এই বিয়েটা আমি মানি? ইরফান তাকিয়ে আছে। প্রণমী বলতে থাকে, আপু, ভাইয়া হয়তো বিয়েটা মানে, তাই ডিভোর্স নিয়েও ওনাদের এত মাথা ব্যথা। আমি মানি না, তাই আপনি আমাকে তালাক দিলে কি না দিলেন তাতে কিচ্ছু এসে যায় না আমার। আপনি আর যা ইচ্ছা করুন। ইরফান আরো নরম হলো, নিজেকে সংযত রেখে মৃদু আওয়াজে বলল, প্রণব, আমাকে বোঝার চেষ্টা করো, আমি শুধু কিছুটা সময় চাইছি। বলুনি সবকিছু ভুল আমাকে স্বামী বলে মানতেই হবে, শুধু সময় চাইছে, আমি একটু চেষ্টা তো করতে পারি। আমি চাচ্ছি না, আপনি চেষ্টা করুন। কি চেষ্টা করবেন? কি হাস্যকর কথা বললেন, তাই না ইরফান মির্জা? কিডন্যাপ করেছেন, জোর জবরদস্তি বিয়ে করেছেন, হুট করে ভালোবাসা হয়ে গেল। ভালোবাসা এত সস্তা? আপনি আমার কাছে একজন কিডন্যাপারই থাকবেন, আমার স্বামী না। প্লিজ যান আপনি এখন এখান থেকে। আজ আপু আসবে এখানে, আপনাকে এখানে দেখলে আর একটা ঝামেলা হবে। এসব নাটক বন্ধ করে এখন যান। ইরফান শান্ত হয়ে দেখতে থাকে প্রণমীকে। প্রণমী বলে,
এখন কি তুলে নিয়ে যাবেন আমাকে? এছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়। ইরফান আর একটা কথাও না বলে উঠে দাঁড়ায়। ঠিক তখনই ছায়ানটে এসে পৌঁছায় প্রেরণা। সামনে চ্যানেল আইতে একটা গানের শোতে প্রণমী অডিশন দেবে। প্রেরণার ইচ্ছা, সে ব্যাপারে ওস্তাদজির সাথে কথা বলতেই আসা। ইরফান মির্জাকে ছায়ানটে দেখে যতটা না হতভম্ব হয়েছে প্রেরণা, তার থেকেও বেশি হতভম্ব হয়েছে নিজের বোনের এমন নির্লিপ্ত ভাব দেখে। ইরফান মুখোমুখি হয় প্রেরণার। প্রেরণার ভেতরটা রাগে জ্বলে গেলেও ওখানে কোনো রকম সিন ক্রিয়েট সে করে না। বোনের হাত ধরে চুপচাপ বেরিয়ে যায়। অ্যাপার্টমেন্টে ফিরে রাগে ফেটে পড়ে প্রেরণা। ওর চেঁচামেচির শব্দে প্রীতম ইনু ঘর থেকে বেরিয়ে আসে। বোনের উপর চেঁচিয়ে প্রেরণা জানতে চায়, কতদিন ধরে চলছে এইসব? প্রণমী চুপ করে আছে। মিস জেনি পাশ থেকে আমতা আমতা করে বলে, প্রেরণা মামনি শোনো, তুমি যা ভাবছো তা নয়। তা নয় তো কি মিস জেনি? ওই ছেলে ওর কে হয় যে এইভাবে ওসব গোপন করছে? আর আপনি আপনি তাতে সাথ দিচ্ছেন? আপু, মিস জেনিকে আমি বলতে নিষেধ করেছি। কাপা গলায় প্রণমী বলে। প্রেরণা ক্ষেপে উঠেছে। হ্যাঁ, তা তো বুঝতেই পেরেছি। এখন দয়া করে বল, ওই ছেলের সাথে তোর কি, নয়তো এক চড় মারবো একদম তোকে। প্রীতম গিয়ে বড় আপুকে আটকে জানতে চায়, আপু কি হয়েছে? ওকে বকছো কেন? প্রেরণা থেমে থেমে প্রীতমকে সবটা বলতে প্রীতম হতভম্ব হয়ে প্রণমীকে দেখে। প্রণমী নিজের সাফাই গাওয়ার জন্য বলতে থাকে, ভাইয়া বিশ্বাস করো, ওনার সাথে কোনো সম্পর্ক নেই আমার, সত্যিই নেই। আমি তো লুকিয়েছি যাতে কোনো ঝামেলা না হয়। তাছাড়া উনি আমাকে বিরক্ত করার জন্য যেতেন না। চেঁচিয়ে উঠল প্রেরণা। ঢাকামো হচ্ছে, ফাজিল মেয়ে একটা। ঝামেলা চায় না তাই কিডন্যাপার হয়ে সাফাই গাইছে। বেশি পেকেছিস তুই। এতগুলো দিন চলে গেল, আমি কিছুই জানতে পারলাম না। ইনু ভাই বোনের মাঝে আর ঢুকে না, চুপচাপ নিজের রুমে গিয়ে বসে থাকে। আহাম্মক মেয়ে, ওই ছেলে তোর কাছে কেন যায় বুঝিস না? তোর ব্রেন ওয়াশ করতে, তোর ব্রেন থাকলে তো বুঝবি। করবি, স্বামীর সাথে সংসার করবি। আমি তাহলে ডিভোর্সটা থামিয়ে দিই, দেবো থামিয়ে। এতটা ক্ষিপ্ত প্রেরণা কখনো হয়নি বোনের উপর। প্রণমী নিশ্চুপ কাঁদে বলে, না আপু, এমন কিছুই না। প্রীতম বড় আপুকে বোঝায়, আপু শান্ত হও, ওকে বকাবকি করে লাভ নেই। যা হয়েছে হয়েছে। এখন জিজ্ঞেস করো ওর আর ইরফানের মধ্যে কোনো বোঝাপড়া হয়েছে কিনা। যদি ও ওর স্বামীর সাথে থাকতে চায় তাহলে আমার বোন মির্জা বাড়িতে দিয়ে আসবো আমি। যে মেয়ে এত বড় কথা ভাই বোনের থেকে লুকাতে পারে সে তো যথেষ্ট বড়। ওই নিক ওর জীবনের সিদ্ধান্ত, তুমি আমি নাক নাই গলাই। প্রণমী কাপা গলায় বলল, ভাইয়া ভুল বুঝছো তোমরা আমার, এমন কিছুই না। তোমরা আমার সব, ওই লোককে চাই না, আমি চাই না। ইনু ঘরে বসে ইরফানকে কল দেয়। ইরফান তখন দ্য মুন টক্সের পাশ ঘেঁষে হাঁটছিল। একজন হুজুরের সাথে কিছুক্ষণ আগে তার কথা হয়েছে। সদর রোড মসজিদের হুজুরের কথাগুলো কানে বাজছে ইরফানের। একবার তালাক হয়ে গেলে বাবা, ওই মেয়ে ইহজনমে তোমার জন্য হারাম। তালাক দিলে তাকে পুনরায় গ্রহণ করতে পারবে না তুমি। যদিও দেশের আইন একটা গায়ে মাখে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা বিরাট পাপ। গতকাল মাঝরাত থেকে মিস জেনি অসুস্থ। সকালের প্রেরণার দেরি না করে মিস জেনিকে ডক্টরের কাছে যাবে বলে সিদ্ধান্ত নেয়। একটা রেগুলার চেক আপ নিত আগেও, গত 1 মাসে নিচ্ছে না। প্রেরণা বিরক্ত। আমি কত দিক মনে রাখবো মিস জেনি? আপনি যদি নিজের স্বাস্থ্য নিয়ে গাফলতি করেন এমন। জবাবে মিস জেনি শুধু হাসে। শুদ্ধ বায়না ধরেছে তাকেও নিয়ে যেতে হবে। প্রেরণা ওকে বুঝিয়ে রেখে যেতে পারেনি, অগত্যা সাথে করে নিয়ে গিয়েছে। ইনু গিয়েছে ভার্সিটিতে। এই সেমিস্টারের প্রথম ক্লাস আজ। প্রীতম পৌঁছে দিয়ে এসেছে। বাড়িতে শুধু প্রীতম আর প্রণমী ছিল। প্রণমী ঘর থেকে বেরোয়নি। গতকাল সন্ধ্যায় ভাইয়া আপু চূড়ান্ত রাগারাগি করার পর থেকে মুখ শুকনো করে ঘরেই ছিল। তার রাগ হচ্ছিল শুধুমাত্র ইরফান মির্জার উপর। প্রীতম দুবার ডেকেছে প্রণমীকে। গত রাতে রাগারাগি করলেও এখন নরম হয়ে বোঝায় বোনকে। এত বোকা হলে হয় না প্রণব, যা করছি তো ভালোর জন্য করছি। তুই মাঝখান থেকে এত বড় একটা বোকামি করলি। যদি কোনো অঘটন ঘটতো। প্রণমী নিজেকে সামলে নিয়ে বলে, সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। কফি খাবি? কফি বানিয়ে দেবো? মাথা নেড়ে হ্যাঁ বলে প্রণমী। প্রীতম কিচেনের দিকে গেলেও কফি বানাতে পারলো না। ইনুর কল এসেছে, তার ব্লিডিং হচ্ছে হঠাৎ করে, শরীরটা ভালো লাগছে না। প্রণমী শুনে বলল, শিগগির যাও ভাইয়া। তুই দরজা খুলবি না অন্য কেউ এলে, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও। প্রীতম বেরিয়ে যাওয়ার পরে আধা ঘন্টার মতো একা বসেছিল প্রণমী। এর মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠতে প্রণমী ছড়ি নিয়ে সদর দরজার কাছে যায়। এই সময় কে হতে পারে ভাবলো প্রণমী। দরজার সাথে কান চেপে রেখে জানতে চাইল, কে? আমি ইরফান মির্জা। বাইরে থেকে শান্ত স্বরে জবাব দেয়,
প্রণমী চমকে উঠে একবার ভাবলো ভাইয়াকে কল করবে, পরপর নিজের সিদ্ধান্ত বদলে দরজা খুলে। আজ এই লোকের একদিন কি তার একদিন। দরজা খুলে দিতেই প্রণমী বলে, কি চাই? প্রেরণা আপুর কাছে এসেছে। উনি কোথায়? নাটক! আপনি মোটেই প্রেরণা আপুর কাছে আসেননি, আপনি এসেছেন আমাকে জ্বালাতে। আমি জাস্ট অবাক হচ্ছি, এতটা নির্লজ্জ একজন কি করে হয়? ইরফান চুপ করে প্রণমীকে দেখছে। তার মুখভঙ্গি কঠিন, তবে কানে বাজছে বড় বাবার কথাটা। পারলে নিজের ক্ষমতায় অবশ্যই পজিটিভলি দিয়ে করে দেখাও, এসব ঘাড়তারামি সাইডে রেখে পারলে ওদের বোঝাও ধৈর্য নিয়ে। প্রণমী বলে, আপনাকে কিছু বলার নেই আমার। কুত্তার মতো পিছে পড়ে আছেন আমার। কি চান আমার থেকে? কি চান? না কোনো অনুশোচনা আছে, আর না আছে লজ্জা। এখন বলছেন সংসার করতে চান আমার সাথে। অদ্ভুত! মানবিক বিয়ে করবেন? এত দয়া আপনার শরীরে? রাজা রামমোহনের বংশধর অন্ধ মেয়ের প্রতি এত দয়া জেগে উঠেছে? আসুক মঙ্গলবার, তালাক না দিয়ে এলে একবারে কুরুক্ষেত্র বাঁধাবো আমি। বেরিয়ে যান বাড়ি থেকে। ইরফান চুপচাপ শুনলো প্রণমীর কথাগুলো। প্রণমী বড় বড় শ্বাস ফেললো, বলতে লাগলো, বেরিয়ে যান বলছি, নয়তো আমি লোক জড়ো করব। হাঁপাচ্ছে প্রণমী, কেঁদে ফেলেছে হঠাৎ। ইরফান ওকে বেশ কিছুক্ষণ দেখে একটা লম্বা শ্বাস ফেললো, বলল, যাচ্ছি আমি। দরজা লাগিয়ে নাও তুমি। অতি শীতল শোনালো বাক্যটা। প্রণমী চমকায়। ইরফান আবারও বলে, আমি প্রেরণা আপুর কাছে এসেছিলাম তোমার হাত চাইতে, তোমাকে জ্বালাতে নয়। কুত্তার মতো পড়ে আমি আমি তোমাকে ভালোবাসি। জবাব নেই প্রণমীর। ইরফান বলে, আর শোনো, কুত্তার মতো পড়ে থাকবো না আর। তবে তালাক এত সহজে আমি দিচ্ছি না। তোমরা 3 ভাই বোন যা খুশি করতে পারো। দরজা লাগাও। আদেশের সুর ইরফানের কণ্ঠে। প্রণমীর আর সহ্য হয় না উগ্র জেদি লোকটাকে। ঠাস করে দরজা চাপিয়ে দিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। তার কেমন অস্থির লাগছে। কেন এই অস্থিরতা সে বুঝতে পারছে না। সময় পেরোয়, একা বাড়িতে বড্ড হাঁসফাঁস লাগছে। আপু অথবা ভাইয়াকে ফোন দিতে চাইলো মনটা। ওয়াচটা রুমে। প্রণমী নিজেকে সামলে নিয়ে রুমের দিকে যেতে নিলে আবারও কলিং বেল বেজে ওঠে। প্রণমী এবার দাঁতে দাঁত চেপে দরজা খুলে নাকে লাগে আবারও সেই পরিচিত আনকমন পারফিউমের ঘ্রাণ। রেগে মেগে বলে, লজ্জা নেই তাই না? লজ্জা নেই? আবারও এসেছেন? রাদিফ ওকে দেখছে, সে নিজের মধ্যে নেই ঢুল। মাত্রাতিরিক্ত ড্রাগ নেওয়ার প্রভাবে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাকে লাগছে অনেক দিনের ভুখা একটা জঙ্গলি হায়নার মতো। দৃষ্টি তার চকচক করছে। প্রণমীর ধবধবে ফর্সা পদযুগল দেখে প্রণমী চেঁচায়, কথা বলছেন না কেন ইরফান মির্জা? আবার কি? রাদীপ দুলতে দুলতে ঘরে ঢুকে। গোটা অ্যাপার্টমেন্ট ফাঁকা। এই মেয়ে অন্ধ। একটু যদি রাদীপ সুযোগ নেয় কেউ বুঝতে পারবে না আজ। নিজের তৃষ্ণা চেপে রাখতে পারছে না সে। প্রণমীর ফ্রকের নিচে সুগঠিত স্তন যুগলের আকৃতি বোঝা যাচ্ছে। একটু কি হামলে পড়বে আজ? গোটা অ্যাপার্টমেন্টে কেউ তো নেই। বেশি সময় নেবে না রাদীপ। এমি কিছু টের পাবে না। প্রণমী আর কিছু বলার আগে রাদীপ ওকে জাপটে ধরে। জমে যায় প্রণমী। রাদীপকে ধাক্কা দিয়ে প্রণমী বলে, ইরফান মির্জা, বিহেভ ইয়োরসেলফ। করছেনটা কি? রাদীপ বাঁকা হাসে। তাকে অন্য কেউ ভাবছে মেয়েটা। এই তো সুযোগ, নিশ্চিন্তে মজা নিয়ে ভেগে যাবে। রাদীপ ওকে চেপে ধরে আরো। প্রণমী চূড়ান্ত হতবাক হয়ে দুহাতে ধস্তাধস্তি শুরু করে দেয়। টের পায় এক হাতে কেউ দরজা চাপিয়ে দিচ্ছে। ডুকরে কেঁদে ওঠে প্রণমী। সে এত বোকা কেন? কেন এভাবে দরজা খুললো? চেঁচিয়ে বলে প্রণমী। ইরফান মির্জা, আমি কিন্তু চেঁচাবো। বলেই চেঁচাতে চায় প্রণমী। নেশাগ্রস্ত রাদীফোর মুখ চেপে ধরে। প্রণমী হু হু করে কাঁদছে। পুরুষালী শক্তির কাছে সে অপারগ। একসময় কোনো মতে নিজেকে সে ছাড়িয়ে নিয়ে ডুকরে কেঁদে উঠে বলে, এটা সত্যি আপনি ইরফান মির্জা? টের পাচ্ছে পাশবিক হাত দুটোর স্পর্শকাতর স্থান ছুঁয়ে দিচ্ছে অমানুষের মতো। প্রণমী হাঁপাতে হাঁপাতে বলে, আমি না বিশ্বাস করতে পারছি না, আপনি আসলে এতটা নীচ। সাথে সাথে আবার ওর মুখ চেপে ধরে রাদীপ। প্রণমীর চোখ বেয়ে জল বেরোয়। সে তরপাতেই থাকে। ওই লোকটা তো কিডন্যাপার, একটা জানোয়ার। প্রণমী কি করে ভাবলো ইরফান মির্জা এমন কিছু করতে পারে না? কত বোকা প্রণমী। আর পেরে ওঠে না প্রণমী। শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসে। রাদীপ ওকে টেনে নিয়ে একটা নরম গদিতে ফেলে। এক ফাঁকে প্রণমী আবারও হাহাকার করে, ইরফান মির্জা, এটা করবেন না। আমি সংসার করব আপনার সাথে, এটা করবেন না প্লিজ। কে ওর হাত বাঁধার চেষ্টায় পুরোপুরি নগ্ন করছে মেয়েটিকে। প্রণমী অবশ হচ্ছে ধীরে ধীরে। প্রাণপ্রাণে বলছে, আল্লাহ, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। গুলশানের এক ফ্ল্যাট থেকে কিশোরীর মরদেহ উদ্ধার। ধর্ষণের পরে হাত পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। সন্দেহের তালিকায় প্রতিবেশী।
হেডলাইনটা দেখে প্রেরণা আটকে উঠল আবারও। গতকাল রাতের খবর সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে। মিস জেনিকে নিয়ে ক্লিনিকের ওয়েটিং রুমে বসে আছে সে। ওয়েটিং রুমে টিভি স্ক্রিনে খবরটা দেখে মিস জেনিকে করুণ কণ্ঠে বলল, মেয়েটা ক্লাস 8-এ পড়তো, তার উপর বাক প্রতিবন্ধী ছিল, কি পশু। মিস জেনি মুখটা শুকনো করে বলে, আজকাল যে কি হচ্ছে দুনিয়ায় জানো মামনি, প্রণমীকে নিয়ে আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারি না। তোমার জীবন শুদ্ধকে নিয়ে ব্যস্ত থাকে। প্রীতম চাকরি পেয়েছে, ওর সংসার আছে। আমি তো অকেজই হয়ে গিয়েছি। ওর কেউ নেই, মেয়েটার একটা ক্ষতি হলেই বাঁচে। সেই জন্যই তো বিয়ে দেবো ওর। একটা অর্গানাইজেশন আছে, জাতিসংঘের নতুন টাস্ক। ওই অর্গানাইজেশনের একজন মেম্বার খুঁজবো প্রণমীর জন্য, যারা মানবিক, স্বেচ্ছায় প্রতিবন্ধী বিয়ে করে আজীবন সুখে রাখে। চিন্তাভাবনা কিছুটা এরকমই আমার। আর প্র্যাকটিক্যালি ভাবতে গেলে প্রণমীর মতো সুন্দরী আর গুণী মেয়ের বিয়ে কখনোই তার প্রতিবন্ধকতার জন্য আটকে থাকবে না। কথাটা থামিয়ে দেয় প্রেরণা। হঠাৎ খুব ছটফট করছে মন, কেমন অস্থির অস্থির লাগছে। সচরাচর এমন লাগে না। মনে হচ্ছে কি যেন নেই তার। প্রণর জন্য খুব চিন্তা হচ্ছে। গতকাল সন্ধ্যায় বড্ড বেশি রাগারাগি করে ফেলেছে প্রেরণা মেয়েটার সাথে। এক্ষুনি কল করে কথা বলতে মন চাইলো। ফোনটা পার্স থেকে বের করে প্রেরণা কল লাগাবে এমন সময় রিসিপশনিস্ট এসে ওদের ডাকলো। মিস জেনেলিনকে স্যার ডাকছেন। আর কল করা হলো না প্রেরণার। ফোনটা পার্সে ঢুকে মিস জেনিকে নিয়ে উঠে দাঁড়ায়। গায়ের ফ্রকটা টেনে টেনে খোলা হচ্ছিল আর পাজামা ও প্রণমী পা দাপাচ্ছে। নেশা করে আছে বিধায় রাদিফের পদক্ষেপ টলমলে। এক পর্যায়ে প্রণমী ওকে ধাক্কা দিতে সক্ষম হয়। সে বসে আছে গদির ওপর। এটা তার রুমের দরজার সামনে। ডান দিকে ঘুরে 3 কদমে তার রুম, তারপর বামে 5 কদমে তার ড্রেসিং টেবিল। সেখানে আছে তার ওয়াচ। ছুটছে প্রণমী, ছুটছে। ওয়াচটা হাতে নিয়ে সচল করে কেবল ডায়াল কল লাগাতেই পেরেছিল। ডায়ালে কে ছিল জানা নেই প্রণমীর, কিন্তু কথা বলতে পারল না। রাদিফ এসে ওকে এবার বিছানায় ফেললো। প্রণমীর হাত থেকে পড়ে যায় ওয়াচ। প্রণমী আর্তনাদ করে, ইরফান মির্জা, প্লিজ দয়া করুন। ওপাশ থেকে প্রীতমের আর্তনাদ, প্রণয় শোনা, কি হয়েছে? ইরফান মির্জা কি? প্রণয় কথা বল, কি করছে ইরফান মির্জা? পরীর ক্লিনিকে ছিল প্রীতম। ইনু প্রীতমের ছটফটানি দেখে পরী আর ইনু বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে। প্রীতম চেঁচায়, প্রণয় ইরফান কি করেছে? প্রণমী জবাব দেয় না। সে বলে, ইরফান মির্জা, আল্লাহকে ভয় করুন। তখনই প্রণমীর মুখ চেপে ধরে রাদিফ। প্রীতম ছটফটায়। কল কেটে চেঁচিয়ে ওঠে ইনুর উপর, খোদার কসম ইনু, আজ আমি তোমার মেজর দাদাকে জাস্ট খুন করে ফেলবো। ইনু অসুস্থ শরীর নিয়ে উৎকণ্ঠা নিয়ে উঠে দাঁড়ায়। প্রীতম ছুটতে থাকে। লোকজনের সাথে ধাক্কা লেগে ওর ফোন, ওয়ালেট সবকিছু পড়ে যাচ্ছে। ওর কোনো হুঁশ নেই। ক্লিনিক থেকে বেরিয়ে বাইক স্টার্ট করলো প্রীতম। বুকটা পুড়ছে, কান্না পাচ্ছে তার। চূড়ান্ত অসহায় লাগছে নিজেকে। প্রণমীর মনে হলো দম বন্ধ হয়ে মরে যাবে ও। আবারও একটু ছাড়া পেলে পা দিয়ে রাদিফের দুপায়ের মাঝে দুর্বল জায়গায় আঘাত করলো কৌশলে। হার মানার পাত্রী প্রণমী নয়। সামান্য ব্যথা পেয়েছে রাদিফ। মৃদু আওয়াজে কুকিয়ে উঠে সে। প্রণমী চমকায়, এটা কার গলা? এটা ইরফান মির্জা নয়? এই গলা কার? চেনা চেনা, তবে এই মুহূর্তে প্রণমী মনে করতে পারছে না কিছু। সে বলে, কে আপনি? আপনি কে? খাটের পাশে রাখা ওড়নাটা তুলে রাদিফ প্রণমীর মুখ বাঁধে প্রথমে। ধস্তাধস্তিতে অর্ধনগ্ন প্রণমী। ওর শরীর দেখে নরপিশাচটা চূড়ান্ত ঝাঁপিয়ে পড়ার নিমিত্তে ওর হাত পাও বাঁধে। ড্রাগের প্রভাবে দিক দক্ষিণ হারিয়েছে জানোয়ারটা। কিছুই ভয় নেই ওর। প্রণমীর চোখ বেয়ে জল গড়ায়। মনে মনে বলে, আল্লাহ, আমাকে তুমি এইবার মেরে দিও। আর আমি ব্যথা কম পেতে চাচ্ছি। শেষবারের মতো আপুর কথা, ভাইয়ার কথা, শুদ্ধর কথা ভাবি। মিস জেনি সবার কথা ভাবছে প্রণমী। ও মরে গেলে ওরা কেমন করে কাঁদবে? আপু নিজেকে কিভাবে সামলাবে? বুঝতে পেরে ওর শরীর রেখেও আচর বসাচ্ছে। ওর ছটফটানি পা দাপাদাপির তোরে ওকে নিয়ন্ত্রণে আনা দেয়। তাই বেগ পোহাতে হচ্ছে নরপিশাচটার। প্রণমী চেঁচাতে চায়, আমি ব্যথা কম পেতে চাচ্ছি, আমাকে একটা আরামদায়ক মৃত্যু দিও। রোজ গার্ডেন অ্যাপার্টমেন্ট থেকে মির্জা এন্টারপ্রাইজের হেড অফিসের দূরত্ব আধা ঘন্টার। ইরফান 5 মিনিটের পথ অতিক্রম করে হুট করে ব্রেক কষে। তার বাইকের সাথে ঝুলিয়ে রাখা বইয়ের ব্যাগটা, নিক স্মিথের দ্য সেঞ্চুরি বইয়ের 3rd সিরিজটা সেখানে, যেটা প্রণমীকে দিতে চেয়েছিল আজ। শান্তিনীর থেকে বেরোনোর সময় বিশেষ কিছু নিয়ে বেরোয়নি সেটা ব্যতীত। গতকাল রাতে ঘুমানোর আগে চোখ পড়াতেই সিদ্ধান্ত নিয়েছিল বইটা উপযুক্ত হাতে তুলে দিয়ে আসবে আজ। জ্ঞানী আপার আদরের বোনের মুখে কুত্তা উপাধি শুনে মেজাজটা খিচে গিয়েছিল যে এটা হাতেই রয়ে গিয়েছিল। মাঝপথে বাইক থামিয়ে ইরফান বইটা কিছু পল দেখলো। এটা এভাবে ফিরিয়ে নেওয়া ঠিক হবে না। কুত্তা বললেই তো ইরফান কুত্তা হয়ে যায়নি। আর কুত্তারা নিশ্চয়ই বই উপহার দেয় না। এটাকে ওই বিরক্তিবতীর হাতে তুলে দিয়ে ইরফান মামলা খাবে। ইরফান জেলে যাবে। একটা জেদ চাপলো মাথায়। ইউটার্ন করে ইরফান ছুটলো রোজ গার্ডেন অ্যাপার্টমেন্টে।
মুখে তার অস্পষ্ট হাসি। এবার গেলে কি করবে ভাবছে সে, কিন্তু ইরফানকে ধৈর্য রাখতে হবে। বড় বাবার মতো ধৈর্য। গোটা দালান শুনশান নিরিবিলি, লিফটেও নেও কাকপক্ষী। ইরফান অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে কলিং বেলে সুইচে হাত রাখার আগেই দেখলো দরজাটা ভেজিয়ে রাখা। আশ্চর্য! ইরফান খানিকটা বিরক্ত। এটা এভাবে হাত করে খুলে রেখেছ, কি অদ্ভুত। ইরফান তবুও বেল টিপতে চাইল। পরপর চাপা গঙানির আওয়াজ কানে যেতে ইরফান হুট করে দরজা খুলল। ড্রয়িং রুমে সবকিছু এলোমেলো। ইরফান হতভম্ব হলো। 10 সেকেন্ড নিল ভাবতে, তারপর হাতের ব্যাগটা ফেলে ছুটল পশ্চিম পাশের ঘরটাতে। 3 সেকেন্ডের মতো ইরফান ফ্যাল করে তাকিয়েছিল, তারপর কোনো কথা না বলে গায়ের সমস্ত শক্তি খরচ করে রাদিফের ঘাড় চেপে ধরে তুলে এক প্রকার ছুঁড়ে মারল ইরফান। নেশার ঘোর কাটেনি রাদিফের। পড়ল গিয়ে একটা সুচালো সেলফের উপর, কপাল ফাটলো। ইরফান ওকে পাত্তা দিল না, আর তার শরীরটা অবসর ছিল। গা ঝাড়া দিয়ে নিজেকে ধাতস্থ করে চুপচাপ গিয়ে বিছানার চাদর টেনে মুড়িয়ে দেয় প্রণমীর শরীর। মেয়েটা শ্বাস নিতে পারছিল না ঠিকঠাক ভাবে, শুধু মনে হচ্ছে দমটা বেরিয়ে যেতে চাইছে। ইরফান তখনও কোনো কথা বলেনি। সে ব্যস্ত প্রণমীর হাতের বাঁধন খুলতে। খুলল মুখের বাঁধন। ছাড়া পেয়ে প্রণমী গলা কাটা মুরগির মতো তরপাচ্ছে। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, শুধু চোখ থেকে পানি ঝরছে। ইরফান বিছানার চাদর সমেত ওকে আগলায়। এক হাতে প্রণমীর গাল মুছিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলে, প্রণো কিচ্ছু হয়নি। এ শোনো, কিচ্ছু হয়নি, রিল্যাক্স, কিছু হয়নি। প্রণমী আর্তনাদ করে ওঠে। ইরফান ওকে বুকের সাথে মিশিয়ে নিয়ে দু চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে বলে, কিছু হয়নি, সত্যি বলছি, খোদার কসম কিচ্ছু হয়নি। প্রণো, তুমি ঠিক আছো? বুঝতে পারছো? দুহাতে ঝাঁকুনি দেয় ইরফান প্রণমীকে। প্রণমী থামে না, তার দম বেরিয়ে যাচ্ছে, তবুও তাকে কাঁদতে হবে। ইরফান পাগলের মতো চুমু খেতে থাকে ওর দুগালে, উম্মাদের মতো বিড়বিড় করে। থামবে তুমি, নাকি আমি একটা খুন করবো? প্রণমী থামছে না, পা দাপাচ্ছে, চুল ছিঁড়ছে নিজের। তার মুখ দিয়ে কেমন অদ্ভুত শব্দ করছে। ইরফান বুকের সাথে চেপে ধরে রেখে ওকে শান্ত করতে পারল না। ওকে বুকের সাথে মিশিয়ে রেখেছে নিজেকে শান্ত রাখতেও। শরীরে রক্ত টকবক করে ফুটছে। শেষটায় হার মানে ইরফান। তাকে বিধাতা অত সংযম দেয়নি যে। প্রণমীকে রেখে উঠে দাঁড়িয়ে পাগলের মতো আশেপাশে তাকায়। রাদিফকে ইরফান মেরেছে খুবই নির্দয়ভাবে। চেঁচাতে চাইলেও চেঁচাতে দেয়নি। পা দিয়ে মুখ চেপে ধরে রেখে ছুরি দিয়ে কুপিয়েছে। ছুরিটা প্রণমীর বেড সাইড টেবিলে রাখা ফলের ঝুড়িতে ছিল। ছুরিতে ধার ছিল কম। থেতলে কেটেছে রাদিফের চামড়া, তবে কেটেছে। আশেপাশে দুনিয়ায় কি হচ্ছে প্রণমী শুনছে না। সে ব্যস্ত নিজেকে ঢাকতে। নিজেকে আরো ঢাকতে চায় সে আরো। ইরফান নিজের উন্মাদনা থামিয়ে ওকে দেখে ছুটে যায় ওর কাছে। রক্তাক্ত দুহাতে দুগাল চেপে ধরে বলে, বোকামি, কিচ্ছু হয়নি। হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি জানি অনেক কিছুই হয়েছে। ও দেখলো আমায়, ছুঁলো আমায়। পাগলের প্রলাপ বকছে যেন প্রণমী। ইরফান আরো শক্ত করে চেপে ধরে প্রণমীর গাল চেঁচিয়ে বলে, ও মরে গিয়েছে। আপনিও দেখলেন? আমি তোমার স্বামী। প্রণমী এসব কিছু শুনতে চায় না। সে অযথা মুচড়ামুচড়ি করতে থাকে। কি চাচ্ছে সে নিজেও জানে না। ও পাশে দাপাদাপি করছে রাদিফ। প্রাণটা পুরোপুরি যায়নি জানোয়ারটার। ইরফান চুপচাপ প্রণমীকে নিজের সাথে মিশিয়ে রাখে, বিড়বিড় করে, একটু শান্ত হও, এতে কিছু হয় না, তোমার কিচ্ছু হয়নি, তুমি সেফ, এখানে মিশে থাকো, আমার কসম, তুমি পৃথিবীর সবচেয়ে সেফ জায়গা আছো। প্রীতম ঢুকলো অ্যাপার্টমেন্টে ছুটতে ছুটতে প্রণমীকে ডাকতে ডাকতে। রাদিফের নিথর দেহ নজরে পড়েনি, পড়েছে প্রণমীকে জড়িয়ে রাখা ইরফানকে। তীব্র ক্রোধে ইরফানের উপর আছড়ে পড়ল প্রীতম। আঘাত করতে থাকলো নির্দয়ের মতো। ইরফান চুপচাপ ঘুষিগুলো হজম করে নেয়। প্রীতমকে বোঝাতে চাইল না সে কিছু। সে ব্যস্ত প্রণমীকে আগলাতে। প্রণমী কিচ্ছু হয়নি। ওকে ধাক্কা মারল প্রীতম। অসহায়ের মতো তাকায় চাদরে মোড়ানো বোনের দিকে। ভেবে নিল সব শেষ, কান্না পাচ্ছে। বোনকে ইরফানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে দুগালে চুমু খায়। আমি ভাইয়া প্রণব, সব ঠিক আছে, সবকিছু। প্রেরণা আসে মিস জেনিকে নিয়ে। মায়ের হাত ধরে আছে শুদ্ধ। প্রেরণা বোকার মতো তাকিয়ে আছে প্রীতম, প্রণমী আর ইরফানের দিকে। মিস জেনি আকস্মিক নিজের মুখ চেপে ধরে, অন্য হাতে চেপে ধরে শুদ্ধর চোখ। মিনিট খানেক পরে প্রেরণা নিস্তেজ কণ্ঠে মিস জেনিকে বলে, শুদ্ধকে এখান থেকে নিয়ে বেরিয়ে যান মিস জেনি। মিস জেনি থরথর করে কাঁপছে। শুদ্ধকে টানতে টানতে বেরিয়ে যায় ঘর থেকে। প্রেরণা ছুটে গিয়ে ইরফানের হাত থেকে ছিনিয়ে নিয়ে বোনের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, সোনা, কিছুই হয়নি, ঠিক আছে? আমরা সবাই এখানে আছি। হয়েছে আপু, ওনারা দেখে নিয়েছেন আমাকে। ইরফান চেঁচায়, এই মেয়ে, আমি বলেছি। প্রেরণা বোনকে ধরে রেখে ইরফানের উপর চেঁচায়, তুমি চুপ করো। হঠাৎ থেমে যায় প্রেরণা। ততক্ষণে ওপাশে মেঝেতে পড়ে থাকা রাদিফের রক্তাক্ত বডিটা দেখে আটকে উঠে প্রেরণা। তাকায় ইরফানের দিকে। ইরফান প্রেরণার দিকে তাকিয়ে নিরুদ্বেগ ঠান্ডা স্বরে বলল, শেষ। রাদিফ? কাপা গলায় বিকট আওয়াজে চেঁচায় প্রেরণা। বোনকে জড়িয়ে ধরে। ইরফানের দিকে তাকিয়ে বলে, এখন এসেছো তুমি? ততক্ষণে প্রীতম দূরে পড়ে থাকা ছুরিটা তুলে নিতে ইরফান ওকে ধরল। তুই হাত লাগাস না, ও শেষ, আর হাত লাগাস না। কেঁদে ফেলল প্রীতম। স্যার আমাকে, ওকে টুকরো টুকরো করবো আমি।
উঠল প্রেরণা, প্রীতমকে পেছন থেকে জাপটে ধরল, ইরফানের দিকে কাঁদিয়ে কেঁদে ফেলে। করলেটা কি তুমি? মেরে দিলে, এখন কি হবে? ইরফান কিছু না বলে প্রীতমকে ফেরাচ্ছে, প্রীতমের হাত থেকে ছুরি নেওয়ার চেষ্টায় আছে। ঠান্ডা গলায় বলছে, প্রণব ঠিক আছে, তুই এটা ফেল। প্রণমী ঠিক নেই, প্রণমী এই দুনিয়ায় নেই। ওপাশে ধস্তাধস্তি হচ্ছে, সেসব প্রণমীর কানে যায় না। সে অন্য ভুবনে এখন, পার্থিব কিছুই তাকে ছুতে পারছে না। সে কেন সবসময় তার সাথেই কেন? ওরা দেখে নিল সব কিছু। প্রণমী অসহায় ছিল, আর চূড়ান্ত অসহায়। প্রণমীর কিছু গোপন ইচ্ছা রইল না পুরুষের সামনে। কিছু না। মাথা ঘুরছে প্রণমীর, এমন সব সময় হবে, তার সাথেই হবে। সে না থাকলে আর হবে না। আপু কাঁদছে। সে না থাকলে ভাবে আপু বারবার কাঁদবে না, ভাইয়াও কাঁদবে না। ঘুরে দাঁড়ায় প্রণমী, চিন্তারা এলোমেলো মস্তিষ্কে। চাদরে নিজেকে পেঁচিয়ে ধরে রেখেছে। সে বসে আছে তার রুমের বিছানায়। এখান থেকে ডানে 5 কদম দিলেই দরজা, দরজার থেকে 8 কদম দিয়ে ডানে ঘুরলে কিচেন। প্রণকে সেখানে যেতে হবে, যেতেই হবে। প্রণমী এলোমেলো পায়ে ঢুলতে ঢুলতে চলল। জানোয়ারের নখের আঁচড়ে জ্বলছে গা। প্রণমী ছুটল কিচেনে, ওকে কেউ দেখলো না। প্রেরণা ভাই আর ইরফানকে রেখে মাথা ঘুরিয়ে দেখতেই দেখলো প্রণমী কিচেনের দিকে গেল চাদর পেঁচিয়ে। প্রেরণাও দৌড়ালো পিছু পিছু। ততক্ষণে কিচেনের দরজা লাগিয়ে দিয়েছে প্রণমী। প্রেরণা ঘুরে উত্তর পাশের রেলিং দেওয়া জানালার কাছে গিয়ে হাত বাড়িয়ে ধাক্কা দিয়ে কিচেন জার ফেলে দেখলো প্রণমী কিচেনময় কিছু হাতড়ে বেড়াচ্ছে, পাগলের মতো কিচ্ছু খুঁজছে। প্রেরণা চেঁচায়, কি করছিস প্রণব? দরজা খোলা, আমার কাছে আয়। প্রণমী খুঁজছে গ্যাস স্টোভ। এটা তো ডান পাশের লোয়ার ক্যাবিনেটের উপর ছিল। প্রণমী এখন খুঁজে পাচ্ছে না কেন? হাতড়াতে হাতড়াতে প্রণমী দুবার হোঁচট খেয়েও পড়লো, আবার উঠে দাঁড়ালো। প্রেরণা অসহায়ের মতো বোনকে দুপলক দেখে ছুটল রুমের ভেতর। ইরফান আর প্রীতমের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।